বীরেশ্বরায় সেই দিন মনে হয়েছিল জীবনে যা এই কদিন আজ সন্ধে পর্যন্ত ঘটল, কাল যদি এসব সকালে ভোরবেলা ঘুম ভেঙে উঠে দেখি সে ফিরে এসেছে, সে ফিরে আসবে। কিন্তু না, তা কিন্তু হয়নি। সংসারে মানুষের আশার শেষ নেই। সেই আকাশে ফুল ফোটা দেখতে চায়, ফোটাতে চায়, কিন্তু ফুল আকাশে ফোটে না। বীরেশ্বরা সেদিন প্রত্যাশা করেছিলেন হয়তো সকালে উঠে দেখবেন সে ফিরে এসেছে। সুরেশ্বর বললে, শুধু বীরেশ্বরাই কেন, তোমাকে কি বলবো সুলতা। সেদিন 1936 সালের মে মাসের রাত্রির সেই ডায়েরি পড়ে আমারও তার ছোঁয়াচ লেগে গিয়েছিল। বীরেশ্বরায় ঊনবিংশ শতাব্দীর আধা রোমান্টিসিজম, তাই বা বলি কেন। 12 আনা রোমান্টিসিজম আর 4 আনা রিয়ালিজম মেশানো কালের মানুষ। 1856 সালের অনেক পরে রামকৃষ্ণদেব সিদ্ধিলাভ করেছেন। দত্তবাড়ির নরেন দত্ত তখনকার দিনের 4 আনা রিয়ালিজমকে 16 আনা করে রামকৃষ্ণকে চ্যালেঞ্জ করেছিলেন। ঈশ্বর দেখাতে পারো? সেই চ্যালেঞ্জে 4 আনা রিয়েলিজমও রোমান্টিসিজমের মধ্যে অতলে তলিয়ে গিয়েছিল। রামকৃষ্ণদেব নাকি তাকে কালী দর্শন করিয়েছিলেন। নরেন দত্ত বিবেকানন্দ হয়ে শুধু ভারতবর্ষই নয়, আমেরিকাতে গিয়েও তার ঘোর ধরিয়েছিলেন। বীরেশ্বরায় ডায়েরিতে যে প্রত্যাশার কথা লিখেছিলেন তা কিছুটা মাত্র আনরিয়েল বা অবাস্তব ছিল না। কিন্তু আমি বিংশ শতাব্দীতে সেই গ্রীষ্মের রাত্রে দরজা বন্ধ করে, পাখা বন্ধ করে ডায়েরির পাতা উল্টাচ্ছিলাম, ঠিক ওই একই প্রত্যাশা করে। অবশ্য তার একটা কারণ ছিল, কারণ আমি জানতাম যে ভবানী দেবী ফিরেছিলেন। তার একটি কন্যা হয়েছিল, সেই কন্যার বংশ বিদ্যমান। রায়বাহাদুর রত্নেশ্বর রায়কে বীরেশ্বর রায় পোষ্যপুত্র নিয়ে বিষয় দিয়েছিলেন। তার জন্য তার কন্যার তরফ থেকে পোষ্যপুত্র নাকচের মামলা দায়ের পর্যন্ত হয়েছিল। কিন্তু মামলাটা চলেনি, মিটমাট হয়ে গিয়েছিল। আর কী কারণে কিভাবে মিটমাট হয়েছিল তা যথাসময়ে বলবো। সে নিয়ে আমি একটা ছবিও এঁকেছি এবং এই মামলার মিটমাটের সময় তোমার পূর্বপুরুষ রায় বংশের এমন একটা কথা জেনেছি যে কথাটা প্রকাশ করবার ভয় দেখানোতেই সে খুন হয়েছিল পিদ্রুগোয়ানের হাতে। তার ছবি ওই কোণে আছে। এখন দেখো, ওই দিন মানে সফিয়াবাইজির বাড়িতে ওই তান্ত্রিক পাগল অপরিসীম মমতায় ওই রুগ্ন সফিবাইজির মুখের দিকে তাকিয়ে আছে। সে চোখ মেলেছে, শুকনো ঠোঁটে তার শীর্ণ আশ্বাসের হাসি ফুটে উঠেছে। আর পাগলের ক্ষতবিক্ষত কদর্য মুখখানিতেও কি করুণা কিংবা মমতা। ছবিখানি এঁকে আমি খুশি হয়েছিলাম। পাগলের দৃষ্টিতে একটা মিষ্টি কিছু ফুটিয়েছি বলেই আমার বিশ্বাস ছিল। ইংল্যান্ডে গিয়েছিলাম, সেইখানে এক্সিবিশন ওইখানা ছিল। একটি মেয়ে দেখে আমাকে জিজ্ঞাসা করেছিল, মেলেটিং নাম দিয়েছ কেন? বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই নামটা দিলেই তো পারতে। আমি বলেছিলাম, না, পাথর গলছে। দেখছো না, এই যে লোকটার গায়ের রঙে আমি পাথরের রং ফুটিয়েছি, পাথরের মতো মানুষটা গলছে। ছবিটার প্রশংসা করেছিল অনেকেই। একেবারে কাছে মনে হবে পাথর, একটু দূরত্বে ভ্রম হবে পাথর নাকি মানুষ। দূর থেকে মনে হবে মানুষ, কিন্তু বর্বর অথবা উন্মাদ। ছবিটির দিকে তাকালো সুলতা। পাগল সম্পর্কে তারও কৌতূহল জেগে উঠেছিল। মনে হচ্ছিল এই লোকটা যেন এদের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ সূত্রে জড়িয়ে রয়েছে। সত্যি ছবিখানা ভালো। সুরেশ্বরের তুলির চাতুর্য বাস্তবকে লঙ্ঘন করে ছবিখানাকে ফুটিয়েছে অবাস্তব এক মাধুর্যে। তারই মধ্যে তার বক্তব্যকেও প্রকাশ করেছে। লোকটা ঝুঁকে পড়েছে তার মুখের কাছে। তাতে পাগলের মুখে অন্ধকার বা ছায়া পড়বার কথা, কিন্তু সফিয়ার মুখের রঙের আভাটিকে সে পাগলের ঝুঁকে পড়া মুখের ওপর প্রদীপের আলোর মতো ফেলে প্রদীপ্ত করে তুলেছে।
অথচ বাকি অঙ্গগুলিতে শ্যাওলা ধরা পাথরের রঙে তাকে অমানুষ অথবা অন্ধকারের মানুষ করে ফুটিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গের সীমারেখায় একটু ঈষৎ সাদা আভাস। পাথর যেন সত্যই গলতে শুরু করেছে। সুরেশ্বর তাকে ডাকলে, সুলতা, বলো। ওটাতেই দৃষ্টিকে বেঁধে রেখো না, তারপর দেখো। রাত্রির পরমায়ু ফুরিয়ে আসছে। তার পরে ছবিটা দেখো, ওই দেখো। বীরেশ্বর রায় কলম ধরে লিখছেন। কটি কথা লিখেই তিনি থেমে গেছেন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। একটু এগিয়ে গেলেও নজরে পড়বে। নো, অর্থাৎ সে আসেনি। ভবানী দেবীকে তিনি ফিরে পাননি সকালে, অথবা কোনো একটি দীর্ঘ অবগুণ্ঠিতা নারী সন্দর্পিত পদক্ষেপে এসে দাঁড়ায়নি জানবাজারের রায়বাড়ির ফটকে। পরদিনের ডায়েরির পাতা আমিও ওই প্রত্যাশা করেই উল্টেছিলাম। আমিও হতাশ হয়েছিলাম। লেখা ছিল না, সে আসেনি। কল্পনা চিরকাল মিথ্যাই হয়। তারপর লিখেছেন, সারাদিন ভেবে ঠিক করেছি কাশিতে লোক পাঠাবার মতো বিশ্বাসী লোক একমাত্র ছেদি সিং। কিন্তু সে বুড়ো হয়ে গেছে, বয়স 70-এর কাছে। কিন্তু ও ছাড়া এই কাজের ভার তো বিশ্বাস করে কারোর হাতে দিতে পারবো না। ছেদি 12 বছর বয়সে ঢুকেছিল, বাবার বাচ্চা খানসামা বয় হিসেবে। তারপর আমার ভার পড়েছিল তার উপর। তখন সে ভর্তি জোয়ান। আমার মতো সবল দুরন্ত ছেলেকে এই দেশি চাকর সামলাতে পারত না, তাই ছেদির ওপর পড়েছিল আমার ভার। আমার পৈতের পর আমার খানসামা হয়ে এসেছিল মহেন্দর, আর ছেদি হয়েছিল আমার দারোয়ান। আমার সঙ্গে লাঠি নিয়ে মুরেঠা বেঁধে ফিরত। রবিনসনের কুঠি গিয়েছি, ছেদিও সঙ্গে গিয়েছে, কোমরে তলোয়ার বেঁধে। যেখানে গিয়েছি সে ছায়ার মতো ফিরেছে আমার সঙ্গে। আমার জন্য প্রাণ দিতে সে পারত। আজ সে 70 বছরের বুড়ো, তবুও সে আমাকে ছাড়েনি। তার বাড়ি কাশীর ওই পারে রামনগরের কাছে। আমি তাকে অনেক দিয়েছি। দেশে তার ক্ষতি হয়েছে, বাড়িতে তার বেটা বেটি বউ, তাদেরও ছেলেপুলে হয়েছে, তবুও সে আমাকে ছাড়তে পারেনি। জানবাজারের বাড়িতেই সে থাকে, পেনশন দিয়েছি। ওকে পাঠাবো। বছরে একবার সে বাড়ি যায়, ওই 2 মাস 3 মাসের জন্য যায়। সেই বাড়ি যাওয়ার নাম করেই ও যাক। কাশিতে এসে সে বিমলাকান্তের বাড়ি যাবে, দেখে আসবে সেইখানে আছে কিনা। রাজা রাধাকান্ত দেবকে বিমলাকান্ত বলেছিল এক ভগ্নির কথা, কিন্তু কে ভগ্নি? আর তাছাড়া বলবেই বা কি? হয়তো এক বাড়িতে নাও থাকতে পারে, কারণ তার বাবাও নিরুদ্দেশ কিংবা উদ্দেশ্যহীন তারই সঙ্গে সঙ্গে। ছেদি পাকা খবর নিয়ে আসবে, তাকেই পাঠাবো। অন্যকে এই খবর বলবার আমার সাহস নেই। তাকে পেলে তার সঙ্গে বোঝাপড়া আমি করে নেব, কিন্তু লোকে তার নামে দুর্নাম দেবে, সেটা আমার সহ্য হবে না। রায়বংশের মাথা হেঁট হয়ে যাবে চিরদিনের জন্য। সেদিকে ডেকে সব বললাম আজ সন্ধ্যায়। সে বললে, আপনি নিশ্চিন্তে থাকেন বীরাবাবু ভাইয়া, আমি বিলকুল খবর নিয়ে আসবে, তুরন্ত আসবে। এক রোজ বেফায়দা দেরি আমি করব না। রানীগঞ্জ পর্যন্ত রেল হয়েছে, রানীগঞ্জ পর্যন্ত ট্রেনে যাবে, তারপর গঙ্গার কোনো ঘাটে গিয়ে নৌকো ধরবে। উজান হলেও হেঁটে যাওয়ার চেয়ে শীঘ্র যাবে। আসবার সময় নিচের দিকে স্রোতের মুখে অনেক শীঘ্র হবে। মোটমাট মাস 4 লেগে যাবে। কিন্তু আমার ধৈর্য যেন আর থাকছে না। 4 মাস অনেক দীর্ঘ সময়। আজ সন্ধেটাই যেন কাটছে না, একা বসে আছি। সেদিকে টাকা কড়ি দিয়ে বিদেয় করে লিখছি আর ভাবছি, 4 মাস। সফিয়ার অসুখ। সকালবেলা ওর লোক এসেছিল, বললে সফিয়া ভালো আছে, বিপদ কেটেছে, কিন্তু খুবই দুর্বল, উঠে বসতেও পারছে না। যোগ বসিয়ে অতিরিক্ত রক্তক্ষয় হয়েছে।
কালো মুখখানা কাগজের মতো সাদা দেখাচ্ছিল। তার উপর এত বড় একটা বিকার গেল। আশ্চর্য! তাহলে তো ওই সন্ন্যাসীর কোপেই এমনটা হয়েছিল। সন্ন্যাসীর কৃপাতেই তো সারল সব। সন্ন্যাসীর আশ্বাসেই তো চোখ মেললে। নিষ্প্রভ চোখে যেন প্রদীপ জ্বলে উঠল। আমার চোখের ওপর ভাসছে। আর ওই বিচিত্র পাগলের মুখে কি এক আশ্চর্য করুণা দেখলাম। আমার কাছে একটা বিস্ময়ের মতো মনে হচ্ছে। ভাবছি, এদের ক্রোধ হয় যত সামান্য অপরাধে, আবার কি অফুরন্ত আশ্চর্য দয়া এরা ঢেলে দেয় মানুষের দুঃখ দেখলে। সোফিয়ার লোকটা বললে, সারা রাত্রি পাগল সোফিয়ার মুখের কাছে ঠিক তেমনি করেই তাকিয়ে বসেছিল। মধ্যে মধ্যে শুধু বলেছে, ভালো হয়ে যা, যা যা, ভালো হয়ে যা। হা হা রে, বলেছে নাকি ভালো হয়ে যাবে আজ। অবিশ্বাস্য কথা। সোফিয়া সুস্থ সহজ হতে বেশ কিছুদিন সময় লাগবে, তবে এরা হয়তো সবই পারে। বেচারি সুস্থ হোক, সম্পূর্ণ সুস্থ হোক। তবে আজ সোফিয়া থাকলে কি ভালো লাগতো? বোধহয় লাগতো না। মনে হচ্ছিল এখন মনে মনে নিজেকেই জিজ্ঞাসা করছি, আর কাউকে ডাক দেব? আমার নাম শুনলে নিশ্চয়ই আসবে, কিন্তু তাও যেন ভালো লাগছে না। না, ভালো লাগছে না। জীবনে যেন একটা ক্লান্তি এসেছে। হ্যাঁ, ক্লান্তি। আজ দীর্ঘদিন এতেই ডুবেছিলাম। নদীর মধ্যে কুমির যেমন ডুবে থাকে, তেমনি করে ডুবেছিলাম। কীর্তিহাটে মদ্যপান করে উন্মত্ত হয়ে থাকতাম। নিষ্ঠুরতম মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু ব্যভিচার করিনি। স্বীকার করেছি, মানুষকে নির্যাতন করেছি। আর কি করেছি সব মনেও পড়ে না। খাতাখানা উল্টে দেখেছি। 7 বছর আগে সেই যেদিন নিরুদ্দেশ হলো, তার পরদিন লিখেছিলাম, Am I going mad? Yes, it is madness. It is coming. অবশ্য তারপর আর লিখিনি। কলকাতা আসবার আগে রবিনসনের লক্ষ্যভ্রষ্ট এক বাঘিনীকে মেরে তাকে মৃত্যুমুখ থেকে বাঁচিয়েছিলাম। সেই ঘটনাটুকুই লিখেছি। তারপর কলকাতায় এসেছিলাম এক নতুন মানুষ হয়ে। তখন থেকে লিখেছি, কিন্তু নতুন জীবন আরম্ভ করেও পারিনি। সোফিয়াকে পেয়ে আশ্চর্য ভালো লেগেছিল। মনে পড়েছিল দাদার বিয়ের আসরে ওই আধশোনা করে উঠে গিয়েছিলাম যে গানটা, যেন তারই ডাকে। তাই মনে হয়েছিল ওর গানই শুনব, এবার যত দিন বাঁচব। কিন্তু তাতেও যেন অরুচি এসেছে। রাজা বাহাদুরের সঙ্গে দেখা হওয়ার পর মনে এক নতুন স্বাদের স্বাদ জেগেছে। আর তারপরেই এই খবর। জগদ্ধাত্রী বৌদি দিলেন এই চিঠিখানা। চিঠিতে বেনারসের ছাপ আছে। আর সোফিয়াকে নিয়ে মেতে থাকবার কল্পনাও যেন আর ভালো লাগছে না। মনে হচ্ছে সোফিয়ার অসুখ হয়ে একটা মুক্তি পেয়েছি। মদও ভালো লাগছে না। থাক, সোফিয়া কিছুদিন বিশ্রাম নিয়ে সুস্থ হোক। আমি তার কথা ভাবব, আর নতুন মানুষ হবার চেষ্টা করে দেখি। রাজা বাহাদুরকে ভালো লেগেছে। সুরেশ্বর বললে, বীরেশ্বরায়ের জীবনে সত্যি তখন একটা নতুন স্বাদের আকাঙ্ক্ষা জেগেছিল। সোফিয়ার কথা আর ভাবেননি। সে সেরে উঠেছে। নতুন কাউকেই ডাকেননি। ভাবছিলেন কিভাবে শুরু করবেন নতুন জীবন। আর সঙ্গে সঙ্গে কাজও যেন কেউ জুগিয়ে দিয়েছিল। জুগিয়ে দিয়েছিল জমিদারি। দিন তিনেক পরে কীর্তিহাটের নায়েব ম্যানেজার গিরীন্দ্র আচার্য মহিষাদল স্টেটের কাছ থেকে 16 আনা তৌজিব পত্তনি নেওয়ার ব্যবস্থা করে তার কাগজপত্র নিয়ে এসে পৌঁছেছিলেন। পত্তনি বন্দোবস্তির পাট্টা কবুলতি লাট ও তৌজি দিগরের এক যায় কাগজপত্র নিয়ে বোঝায় দুটো বড় প্যাটরা। প্রথমটা বীরেশ্বরের ভালো লাগেনি। বলেছিলেন, ওসব আর আমি কি দেখব বলুন, আমার ওতে তো কোনো আগ্রহ রুচি বিশেষ নেই। আপনি তো দেখেছেন। গিরীন্দ্র বলেছিলেন,
না, তোমাকে একবার দেখতে হবে বই কি, দেখার প্রয়োজন আছে। পাঠটা কবুলতির বয়ানে দুটো জায়গায় আমার সঙ্গে মতের ফারাক হয়েছে, সে দুটো দেখো। আর অসহিষ্ণু হয়ে বীরেশ্বর প্রশ্ন করেছিলেন, কি সেই দুটো? প্রথমটা ওরা দলিলে দোরবস্ত হক হুকুম লিখেই সেরে দিতে চান। আমি বলেছি তা হবে না, ওসব মহলওয়ারি সত্ত্বের নাম যথারীতি লিখে দিতে হবে। পাতামহল, কাষ্ঠমহল, কয়লামহল, মজামহল, হাটঘাটগঞ্জ, নিমকমহল আদিসহ দোরবস্ত হুকুক কথাগুলি লিখতে হবে। তা ওরা বলেছেন, নিমকমহল তো লেখাই চলবে না, কারণ ও তো সরকারি খাস। খালারি বন্দোবস্তি যা করেন সে তো কোম্পানি করেন, আর ও কোম্পানির এক চেটে। আমি বলেছি, আমরা তা স্বীকার করব কেন দলিলে? এই তো লাখরাজ নিয়ে মামলায় বর্ধমানের মহারাজ ধীরাজ বাহাদুর প্রিভি কাউন্সিলে জিতে লাখরাজ টিকিয়ে দিলেন। কে জানে নিমকমহল নিয়ে মামলা মকদ্দমা করলে প্রিভি কাউন্সিলের কী রায় হবে। আবার ডৌল ধার্য করবার সময় পাতামহল, কাষ্ঠমহল, কয়লামহলের আয় তার সঙ্গে যোগ করতে চাচ্ছেন। বলেছেন, জঙ্গলমহলগুলোতে পাতা বন্দোবস্তিতে 100-150 পাই ও কয়লামহলের কাঠ কয়লার আয় তাও 150-200। কাঠ থেকে আয় তো মোটা, মানে 2000 আদায় ডৌল হলে 500 টাকা। এইসবের আয় চাপাতে চাচ্ছেন। করেছেন সবই ওদের ম্যানেজার। তা মানে তো বুঝতে পারো। আমি বলেছি সে অবশ্যই হবে। যেমন প্রচলন আছে নাইবের প্রাপ্য, গোমস্তাদির প্রাপ্য, সে তো দিতেই হবে। দেব। তা মানে রাঘব বোয়ালের খাই, আগে ভাগেই দাও আর কি। এটা তোমাকে দেখতে হবে, যেতে হবে। রাজা বাহাদুরের সঙ্গে কথাবার্তা বলতে হবে। রাজা বাহাদুরের অভিমান রয়েছে, দেখলাম। মানে ওনার ইচ্ছে তুমি পত্তনি নিচ্ছ, তুমি ওদের কাছে যাবে, যে বলবে, এই আর কি। বীরেশ্বর রায় এসব বোঝেন, ভালো করেই বোঝেন। জমিদারি রায় তিল কুড়িয়ে তাল। বাদশাহ নবাবদের আমলে সে এককাল গেছে। এই তো বলরামপুর জানপুর থানায় খয়রা রাজারা 17টা পরগনার নবাব দপ্তরের খাজনা দিত বছরে 1200 টাকা। তাও কোনো বছর দিত, কোনো বছর দিত না। ইংরেজরা প্রথম এসেই গ্রাহাম সাহেবের আমলে সেই খাজনা করেছে 22,000 টাকা। তারপর চিরস্থায়ী বন্দোবস্তের সময় সেই খাজনা 17 পরগনার পাই পয়সা আদায় জুড়ে মোট আদায়ের 100 ভাগের 90 ভাগ ধার্য করেছে। হিসেব করেছেন তাঁরই ঠাকুরদা। কী করবেন, হুকুম কোম্পানির, আর তদারক দেওয়ান রায় রায়রা সিংহজির। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি লিখেছিলেন, পুত্র অবাধ্য, দরবার অসাধ্য, ভরসা কেবল দেওয়ান গঙ্গা গোবিন্দ। বর্ধমানের মহারাজা দেওয়ান বাহাদুরের মাতৃশ্রাদ্ধে আসেননি বলে তাঁর জমিদারির ওপর 99 টাকা কালেক্টারি খাজনা ধার্য হয়েছে। শেষ পর্যন্ত অষ্টমাইনে বর্ধমান এস্টেটে বেঁচেছে। লোকে বললে বর্ধমানের মহারাজার বাজবার জন্য অষ্টমাইন সৃষ্টি করেছিল কোম্পানি সরকার। আর শুধু বর্ধমানই বা কেন, গোটা বাংলাদেশের রাজা জমিদারেরা বেঁচেছে পত্তনি আইনে। ইংরেজদের আমলে পাই পয়সার কড়া হিসেব বেনে হয়েছে রাজা। বাদশাহী আমলে যে আমিরি চলেছে, মেহফিল চলেছে, দানপত্র চলেছে, সেসব আজ অচল, চলতে পারে না। আজ বনে যে শালপাতাওয়ালারা পাতা নিয়ে শালপাতা তৈরি করে তার উপর জমা ধার্য করতে হয়েছে জমিদারকে। বনে আগুন লেগে কাঠ কয়লা হয়, স্বর্ণকার কর্মকারেরা কেনে, নুনের খালারিতে লাগে, তারও জমা ধার্য হয়েছে। নদীর ঘাটের জমা, হাটের জমা, নানান জমা করে তাই থেকে আয় বাড়াতে হয়েছে, এবং হবেও তাই। আবহাওয়া আদায় করতে হবে। আবহাওয়া অবশ্য চিরকালই আছে, সে বাদশাহী নবাবী আমল থেকেই। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ঠাকুর প্রতিষ্ঠা, পিতৃশ্রাদ্ধ, এতে আদায় করা হয়। এটা তার মতে অন্যায় নয়। তবে
বছর বছর একটা না একটা চাঁদা, এটা অন্যায়। দক্ষিণের জমিদারদের নাম করবেন না, অন্ন জুটবে না, মুখের অন্ন বরবাদ হবে। গারদ মাথর আদায় করে নাম কিনেছেন বটে, কুমোরেরা হাঁড়ির জন্য মাটি নেয়, তার জন্য জমা আদায়টা তার ভালো লাগে না। মাটি জল এ দুটোর ওপর না না, ওটা ঠিক নয়। দলিলের খসড়া দেখতে দেখতেই ভাবছিলেন তিনি। ওদিকে গিরীন্দ্র আচার্য 16 মৌজার ডোল জমার হিসেব, পতিতের পরিমাণ, আর তার মধ্যে রকবা মানে আবাদযোগ্য পতিতের হিসেবের কাগজ সাজিয়ে রাখছিলেন থাকে থাকে। রায় দলিলের খসড়া দেখে বললে, আপনি যা বলছেন তাই ঠিক, ওইসবে স্পষ্ট উল্লেখ থাকা দরকার। এ তো সব দলিলেরই বাঁধা বয়ান। এ মহল ও মহল, হাট ঘাট, গোলাগঞ্জ, খানাখন্দর, খালবিল, দোরবস্ত, হক হুকুক, ঊর্ধ্ব অধ, যে যে সত্ত্বে আমি সত্যবান, এ লিখতেই হবে। না হলে এর জন্য পরে হাঙ্গামা হতে পারে। যে কেউ বলতে পারে জমিদার এই রাইট দেয়নি পত্তনিদারকে। দোরবস্ত হক হুকুমের মানে তো ঠিক হয় না। পুকুর কাটাতে কুয়ো কাটাতে না হয় লোকে জমিদারের হুকুমনামা নেয়, কিন্তু ঘুড়ি ওড়াতে তো হুকুমনামার দরকার হয় না। কোনো জমিদার তা দাবিও করে না। ওসব প্রত্যেক আইটেম লেখা থাকা উচিত। ঊর্ধ্ব শব্দ লেখা থাকলেও এই সব ক্ষেত্রে তার মানে নেই। তবে নিমক মহল সম্বন্ধে লিখতে পারেন। সরকারি আইনগত পরিবর্তন, জমিদারের যা প্রাপ্য সেই সত্ত্ব আদি। বুঝেছেন? তাহলে ওদের আপত্তির আর কিছুই থাকবে না। সে আমি বলেছি, যা বলবার তা বলতে ফাঁক আমি রাখিনি। তবে আসল কথা হলো টাকা, তাও মনিবের স্বার্থে নয়, আপন আপন পেট ভরণের জন্য। তা নইলে এত বড় রাজ এস্টেটের এই অবস্থা হয়? খাজনা আদায়ই করে না গোমস্তরা, ওই ঘরে বসেই মাইনে নেয়, যা পায় নিয়ে আসে, কিছু দেয় আর কিছু ট্যাগবন্দি করে। বকেয়ার কাগজ দেখে না, 50 বছরের খাজনা বাকি চলে আসছে। অবশ্যই খাজনা কম, মুসলমান প্রজা। এছাড়া 20, 25, 30 বছর প্রচুর, 8 বছর 10 বছর তো হামেশাই বাকি। 16 মৌজাতে বাকির অঙ্ক 2 লাখের কাছাকাছি, সব নগদ খাজনার মহাল। উটবন্দি ফসলমুখী কাটা খামার চলনের মহাল আমি নিইনি, বলেছি ওসব চলবে না। বরং সাজা খাজনার তৌজি বেছে নিয়েছি। আদায় একটু কষ্ট বটে, তা লাঠি থাকলে আদায় বাপ বাপ বলেই হবে। বীরেশ্বর রায় বাকি জায়ের কাগজের থাক টেনে নিলেন। আচার্য বলেই চললেন, বাবা এই নিয়ে আমার সঙ্গে বলল না, আমাকে ছোট দেওয়ান করে নিয়ে এলো। বুড়ো দেওয়ান বললেন, এই দেখো, অক্ষম হয়েছি, তুমি বাপু ইংরেজি টিংরেজি জানো, আর হাল আমলের লোক, দেখে শুনে চালাও। চালাচ্ছিলাম, কাগজপত্র দেখে চক্ষু চড়াক গাছ। এ কি ব্যাপার, এত বাকি? এ তো হাল আইনে সব তামাদি। 4 বছর খাজনা, 1 বছরের খাজনা সুদ, এই 5 বছরের খাজনা ছাড়া তো সব জলে গিয়েছে। তার বুড়ো দেওয়ান বললেন, না 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 না, তামাদি নেই, আমাদের এস্টেটে সুদও নিই না আমরা, প্রজারা তামাদিও বলে না, বলবে না। বুড়ো দেওয়ান বলেছিলেন, সে প্রাণ গেলেও বলবে না। আমি সেই দিনই বলেছিলাম, দেওয়ানজি মুখে না হয় বলবে না। বললে না, কিন্তু বললেও না, আদায়ও দিলে না, দেনাদারও মরে গেল, পাওনাদারও গেল, তাহলে হলোটা কি? তা বললেন, এর ছেলে দেবে, ওর ছেলে নেবে। বর্গি হাঙ্গামার সময় 100 বছর আগে গোয়া থেকে কতগুলো হাড়মাত গোলন্দা জানা হয়েছিল, গড়ে কামান বসানো হয়েছিল। তারা বসে আছে, কি করবে? কাজ কাম তো এখন নাই,
তাদের জায়গা জমি দিয়ে গোয়াখালীর কাছে বাস করিয়েছিলেন রাজা আনন্দলাল উপাধ্যায়। তারা এক গলগ্রহ, গোটা দুটো মজা জুড়ে বাস করছে। খাজনা না, পাতি না, কাজও নাই, কামাইও নাই। কটা কটা চোখ, কটা কটা রং, বেকা বেকা কথা আসে মধ্যে মধ্যে। হামলা করে, খানে দিজিয়ে, ভুখে মরছে। ধর উপাধ্যায়দের বংশই নেই। অবিরা রানী, জানকী বাউ গুরু বংশ। গর্গদেব জগন্নাথ গড়কে দিয়ে গেলেন গদি। তা তিনি মারা গেলেন। নাবালক ছেলে রামনাথ গর্গকে রেখে সৎমা ইন্দ্রাণী তার গার্জেন ছিলেন। তারপর রামনাথ গর্গ মারা গেলেন, তিনিও নিঃসন্তান। রানী বিমলা দেবী সতী হলেন আগরপাড়ার চরে। রানী ওই সতী হবার সময় একটা কাগজে লিখে এই লক্ষণ প্রসাদকে গদি দিয়ে গেলেন। দোষীবার কাকে দেব? এক এক মন্দির আছে যার চূড়ো যতবার করে ভেঙে পড়বে, এই এস্টেটেরও তাই। অল্প বয়সে যায়। রানী মায়েরা পোষ্য নেন, নাবালক ছেলের গার্জানি করেন। কাজেই বংশে মহা ভয় ঢুকে আছে। এতে পাপ আসবে, ওতে পাপ আসবে, এ করতে নাই, ও করতে নাই। এই সুযোগে এরা এসে খেতে চাইতো। হাঙ্গামার ভয় দেখাতো আর সব নিয়ে যেত খাবার। অবশ্যই সবাই তা নয়। জন 20-25 একটা দল ছিল, নদীতে ডাকাতি করত। একবার ওই যেবার বজরার ওপর হামলা করবার চেষ্টা করেছিল, তা পারেনি। বীরেশ্বরের মনে পড়ে গেল তিনি বন্দুক চালিয়েছিলেন। ভবানী বন্দুক বারুদ ঠেসে ঠিক করে দিয়েছিল। কাগজ থেকে একবার মুখ তুললেন তিনি, সামনের বারান্দার দিকে তাকালেন। আচার্য বলেই চলেছিলেন, তা তোমার বন্দুকের গুলিতে একটা গোয়ানও মরেছিল বোধহয়। তাদের আমি ওই এলাকা থেকে তাড়িয়েছিলাম। হুজ্জু তার কম হয়নি, তবে দুটো দল হয়ে গিয়েছিল। যারা ভালো লোক তাদের জমি জমা দিয়ে, হাল গরুর খরচ দিয়ে, চাষিবাসি করিয়ে ওদের দিয়েই এই বেটাদের খেয়ে দিয়েছিলাম। কোম্পানি সরকার খুব সাহায্য করেছিল। বেটারা ওই গ্রাম থেকে পালিয়ে একেবারে গাং পার হয়ে 24 পরগনার জঙ্গলে আড্ডা গেড়েছিল। এখন শুনি হিজলির সেইকালের নবাবদের বংশের এক পীর সাহেব আছেন, তিনিই নাকি তাদের আশ্রয় দিয়েছিলেন। আর বাকিরা এখন বেশ গেরস্থ হয়ে গিয়েছে। তারা বেশ ভদ্র আর এদেশি হয়ে গিয়েছে। তা আমি ওসব তৌজি নিইনি, ও ওদেরই থাক। বীরেশ্বর রায় তৌজির পর তৌজির বিবরণের কাগজ উল্টে দেখছিলেন। গিরীন্দ্র আচার্যের বাক্যস্রোতের ঝরঝর শব্দে তার মন আকৃষ্ট হয়নি। মনোসংযোগে বাধার সৃষ্টিও করতে পারেনি। কিন্তু ওই হলদির মোহনায় তার বজরার ওপর গোয়ানদের হামলার কথা বলতেই মনটা চঞ্চল হয়ে উঠেছিল। কিছুক্ষণ অন্যমনস্কভাবে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন তিনি। বারান্দায় বসে টানা পাখাওয়ালাটা পাখা টানছে। চাকর মহেন্দ্র দরজার গোড়ায় বসে আছে। কথাবার্তার মৃদু গুঞ্জন উঠেছে বারান্দার কোনো একখান থেকে। হুকাবার তার হাত পা টেপার হিন্দুস্থানি খানসামাটা বোধ হয় গল্প করছে। আর এদিকে আচার্য ম্যানেজার বলেই চলেছেন, আমি থাকলে আমার পরামর্শ মতো চললেই এই অবস্থা হতো না। আমি সোজা করেও এইসব এনেছিলাম। তা ওই তো বললাম, একদিকে এস্টেটের কর্মচারীদের আঁতে টান পড়ল। তারা নাবালক আর পোষ্যপুত্রদের আমলে চোখে ধুলো দিয়েই খাচ্ছিল। তা বন্ধ হলো। 5খানা করে লাগাতে লাগলো। ওদিকে প্রজারাও এসে কাঁদতে লাগলো, আর মালিকেরা ভয় পেলেন। এই তো এই বংশে পোষ্যপুত্রের পর পোষ্যপুত্র চলেছে, মালিক মারা যাচ্ছে অকালে। এইসব চোখের জলে অকল্যাণ হবে। তাই ভয়ে আমাকে বললেন, এসব চলবে না আচার্যি, না না চলবে না। প্রজার ওপর এমন কড়াকড়ি লোকে সাপ সাপান্ত করছে। আমি সেই দিনই জেনেছিলাম, এ আর প্রশ্ন নাই।
একদিন না একদিন। আবার বাধা দিলেন বীরেশ্বর রায়। তিনি আবার কাগজে মন দিয়েছিলেন। এসবের একটা নেশা আছে, এ যে বোঝে তার মন মিষ্টান্নের ওপর মুখিকার মতো বসলে নড়ে না, তাড়িয়ে দিলেও উড়ে আবার একটা পাক দিয়ে এসে বসে যায়। বীরেশ্বরের মনও ওই মক্ষিকার মতো জমিদারি বিবরণের মিষ্টান্নের ওপর আবার এসে জমে গিয়েছে। একখানা মৌজার বিবরণের পাতা উল্টে পরের পাতায় মাথায় মৌজার নামটা দেখেই বললেন, মৌজা বীরপুর, মণ্ডলান তৌজি। আচার্য সোজা হয়ে বসলেন। নিজের পায়ের ওপর নিজে হাত বুলিয়ে একটু দুলতে দুলতে বলতে লাগলেন, হ্যাঁ বাবা, মণ্ডলান তৌজি, মণ্ডল গোপাল সিং। ও আমি যেচেই নিয়েছি বাবা। কর্তার সামনে চেয়ারে বসে সেই আমরা ছত্তিরি রায়বাবু এই বলে মোচ পাকানো আমার মনে আছে। ওর সঙ্গে সেই আমলে মামলা করে জিতে আমার মনে সুখটা হয়নি। এইবার ওর সঙ্গে একবার পাঞ্জা লড়ব। কথাটা মনে পড়ল বীরেশ্বর রায়ের। তিনি শুনেছিলেন, ব্যাপারটা তার সামনে ঘটেনি। বীরপুর মজার পাশে রায়দের গগনপুর লাটের এলাকা। দুই এলাকার মাঝে একটা জঙ্গল, আর সেই জঙ্গলের যেই অংশটা রায়বাবুদের, সেই অংশ থেকে গোপাল সিংয়ের লোকেরা কখনো জবরদস্তি, কখনো চুরি করে কাঠ কেটে নিয়ে যেত। মহিষাদল এস্টেটের মণ্ডলান তৌজি বীরপুর, মণ্ডল গোপাল সিং। জাতিতে সে ছত্রী, এককালে পাইকদের সর্দার ছিল। মণ্ডলান আদায় যেখানে সেইখানে জমিদারের সঙ্গে জমিদারির সম্পর্ক বলতে গেলে না সম্পর্কই। জমিদার তৌজির খাজনা পায় মণ্ডলের কাছে, বছর বছর বন্দোবস্ত কোথাও, আবার কোথাও 2-4 বছর অন্তর। মণ্ডল ব্যক্তিটি সর্বে সর্বা। সে তৌজির খাজনা জমিদারকে দিয়ে জমি জমা ইচ্ছে মতো প্রজার সঙ্গে বন্দোবস্ত করে। যাকে ইচ্ছে হয় তাকে জমি দেয়, ইচ্ছে হলে উৎখাত করে। মোট কথা, আইন অনুসারে সত্ত্বের জোরে জমিদার না হয়েও সেই জমিদার তৌজি একবার মণ্ডলান আদায় বন্দোবস্ত করলে, আর সেই মণ্ডলকে উচ্ছেদ করা খুব কঠিন। মহিষাদল এস্টেটে কথাটা জানানো হয়েছিল। সোমেশ্বর রায় লোক পাঠিয়েছিলেন। 2 এস্টেটে কোনো মনোমালিন্য ছিল না। মহিষাদল চিঠির উত্তরে গোপাল সিংহকে পাঠিয়েছিলেন সোমেশ্বর রায়ের কাছে। সোমেশ্বর রায় কাছারি ঘরে বসেছিলেন। তিনি বসতেন ছোট একটা চৌকিতে, কার্পেট বিছানো গদিতে। পিছনে থাকতো মোটা মখমলের তাকিয়া। সামনে এক পাশে থাকতো খান কয়েক চেয়ার আর কুর্সি। অন্যদিকে থাকতো একটু নিচু তক্তায় শতরঞ্জির ওপর চাদর। ওর ওপর বসতেন ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি সৎ গৃহস্থ প্রজারা। সাধারণ প্রজাদের জন্য মেঝের ওপর মাদুর কম্বল বিছানা থাকতো। কুর্সির ব্যবস্থা ছিল বিশেষ লোকেদের জন্য, যেমন মিয়া মোকদেম কিংবা দারোগা বা আদালতের নাজির টাজির। নানান কাজে এদের আসতে হতো। মধ্যে মধ্যে বুড়ো রবিনসন এবং পাদ্রি হিল সাহেব এসে বসত। আর একদিকে একটা চৌকিতে বসত নায়েব ম্যানেজার। গোপাল সিং দেখা করতে এসে কপালে হাত ঠেকিয়ে নমস্তে রায়বাবু বলে শটান গিয়ে ওই একখানা কুর্সিতে চেপে বসেছিল। সোমেশ্বর রায় অবশ্যই ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজে মুখে কিছু বলেননি। বলেছিল আচার্য ম্যানেজার, ওসব কুর্সি সাহেব সুবা দারোগা নাজিরের জন্য গোপাল সিং, মণ্ডল প্রজার জন্য নয়। ওই তিনি দেখাতে গিয়েছিলেন মেঝের ওপর বিছানো শতরঞ্জি কম্বলের বিছানা, কিন্তু সোমেশ্বর রায় ভদ্রতা করে বলেছিলেন, এই যে এই তক্তপোষের ওপর ফরাশ রয়েছে সিং, এখানেই বসো। গোপাল সিং বলেছিল, আমি ছত্রী রায়বাবু, বাঙালি নই। এককালে আমার দাদু ছিল মানসবদার, দারোগা নাজির লোকের চেয়ে ছোট আছি না। বেশ বসেছি আমি। বলেন কিসের লেগে তলব? সোমেশ্বর রায় বলেছিলেন, আগে জল খাও গোপাল, তারপর কথা হবে। এত তাড়াতাড়ি কিসের? আচার্য, সিংকে জল খাওয়াও। জল খেয়ে গোপাল এসে বলেছিল, তা এখন বলেন কি কথা? সোমেশ্বর বলেছিলেন,
আমি তো তোমাকে তল্ল পাঠাইনি গোপাল, তুমিই বলবে কি কথা। আমার রাজা সাহেব বলেন কীর্তিহাটের রায়বাবুর কী সব কথাবার্তা আছে। তুমি যাও গোপাল সিং, শুনে এসো, ফয়সালা করে এসো। কথাবার্তা বীরপুর সীমানার জঙ্গল নিয়ে। তা তুমি তো মণ্ডল, তা নিয়ে তোমার সঙ্গে কিসের কথাবার্তা? সে রাজা বাহাদুরের এস্টেটের সঙ্গে, তা হবে তাদের সঙ্গেই কথাবার্তা। তবে সেই করবেন, সেই ভালো। তারপর হেসে বলেছিল, এক কাজ করেন রায়বাবু, বীরপুরের সীমানা নিয়ে গোল লাগছে আপনার গগনপুরের সীমানার। গগনপুরে আমাকে একটা আপনার খাস জোর দিয়ে দেন। হ্যাঁ, সেলামে কিছু দিব, আর গগনপুর ওই বীরপুরের মতন আমাকে মন্ডলান বন্দোবস্ত করুন। সব মিটে যাবে, কোনো গোল থাকবে না। আচার্য রুখে উঠেছিলেন, কিন্তু সোমেশ্বর রায় ইঙ্গিতে নিষেধ করেছিলেন। এরপর আরম্ভ হয়েছিল মামলা পর্ব। মহিষা দলের সঙ্গে নয়, চুরি রাহাজানি চার্জ দিয়ে বীরপুরে যারা গোপাল সিংয়ের চেলাচামুন্ডা তাদের ওপর নালিশ। মামলার পর মামলা। 5 বছর মামলা চলার পর গোপাল একটা মিটমাট করেছিল, তাও মহিষা দলের রাজা বাহাদুরের অনুরোধে মিটমাট করেছিলেন সোমেশ্বর রায়। বীরেশ্বর রায়ও সোজা হয়ে বসলেন। সমস্ত বিষয় ব্যাপারটা মিষ্টান্নের ওপর গোলাপ জলে ছড়া দেওয়াতে সৌরভযুক্ত বা লবণাক্ত ব্যঞ্জনে লঙ্কার গুঁড়ো ছিটে দেওয়ার মতো ঈষৎ ঝাল হয়ে অধিক মুখরোচক হয়ে উঠল। বললেন, ভালোই করেছেন, প্রয়োজন ছিল। এটা অবহেলা করে এসেছি আমরাই। বাবা তো এরপর বেশি দিন আর বেঁচে ছিলেন না। যে কিছুদিন ছিলেন তখন তার জামাতা দেখাশুনো করেছে, আর আমি তখন কলকাতায়। তারপর আমি হাতে নিয়েছি সম্পত্তি। অবহেলা আমারই বলতে হবে। ভালোই করেছেন। নিশ্চয়ই, তোমরা ভুললে আমি ভুলবো কেন? যে চেয়ারখানায় বসেছিল সেখানা আমার চিহ্নিত করা আছে বাবা। আমি ওকে হাঁটু ভাঙিয়ে ঘোড়ার মতন বসাবো, বসিয়ে পিঠের ওপর চেয়ারখানা লাগাবো, আর চেয়ারের ওপর এক মুনে একটা পাথর চাপিয়ে দেব, তার ওপর একটা বাদর। হ্যাঁ, যখন বীরপুর বাছাই করি তখন থেকেই ভেবে ভেবে আমি তা করব ঠিক করে রেখেছি। তারপর বললেন, তা শুধু বীরপুর নয়, পাতা ওলটাও দেখো। শালমুঠা আঁচল পাড়াও বেছেছি। ভুবন মাইতি আমাদের এলাকা থেকে উঠে গিয়েছে, সব বিক্রি করে বলে গিয়েছে রায়বাবুদিকে খাজনা আমি দেবো না। আর সর্বানন্দ ঘোষ উঠে গিয়ে বাস করছে আঁচল পাড়ায়। তোমার আমলেই একটা ফৌজদারি মামলায় আমাদের চাপরাশির জরিমানা করিয়ে ভয়ে পালিয়ে গিয়েছে। দুজনের সঙ্গে মোকাবেলাও হবে, দেখা যাবে এরপর কোথায় যাস বাছাধনেরা। বীরেশ্বর রায় একটু হাসলেন। ও দুজনের ব্যাপার সামান্য, বলতে গেলে কিছুই নয়। কিন্তু আচার্য তো ভোলেননি। রায় কাগজ উল্টে গেলেন, আর এরই মধ্যে অন্তত করুণ বিনতি ভঙ্গিতে এসে দাঁড়িয়েছিল মহেন্দ্র চাকর। কিছু নিবেদন আছে তার। রায় মুখ তুলে প্রশ্ন করেছিলেন, কি? আগে ম্যানেজার বাবুর খাবার। এর মধ্যে আবার খাবার কি রে? আচার্য বলেছিলেন। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে বলেছিলেন, আরে বাবা, এই যে 12টা বাজে। ও হো হো, একেবারেই বুঝতে পারি নাই রাত হয়েছে। তাহলে আজ উঠি বাবা, কাল আবার হবে। ওহ, তোমার সব ব্যাঘাত করে দিলাম। এই বলে তিনি উঠে পড়লেন। ব্যাঘাত করে দিলাম অর্থে মদ্যপানের কথাই বলেছিলেন আচার্য, কিন্তু মদ্যপান আজ কদিনই তিনি করেননি। তারপর এক নাগাড়ে এই 1.5 মাসের ওপর সময়টা তিনি বিষয় নিয়েই আছেন। বিষয়ী ঘরের ছেলের বিষয়ে যে স্বাভাবিক প্রীতি ও আসক্তি, তা সুযোগ পেয়ে জিহা বিস্তর করে জেগে উঠেছে। ডৌল কষেছেন, পতিতের হিসেব করেছেন। কোথায় নদীতে বাঁধ দিতে হবে, কোথায় কয়েকটা বাঁধ কাটাতে হবে,
তাতে কত পতিত আবাদ হবে এবং ডোল জমার ওপর কত বৃদ্ধি কোথায় সম্ভবপর হবে, এই সমস্ত নিয়েই মস্ত একখানা খাতা তৈরি করে ফেলেছেন। দলিল নিয়ে রাজা সাহেবের কলকাতার অ্যাটর্নির বাড়ি গিয়েছেন, নিজের অ্যাটর্নির সঙ্গেও পরামর্শ করেছেন, পত্তনি মজাগুলি নিয়ে আয় বৃদ্ধির পথ আবিষ্কার করেছেন। 16খানা পত্তনি মজার ডৌল 20,522 টাকা 11 আনা 10 গণ্ডা, সরকারি রেভিনিউ 18,000 টাকা 5 আনা 10 গণ্ডা, সরঞ্জামি অর্থাৎ আদায় খরচা শেষ পর্যন্ত শতকরা 2.5 টাকা হিসেবে 510 টাকা স্থির হয়েছে। লাভ ছেড়ে দিতে চেয়েছেন নিট মুনাফার শতকরা 25 টাকা, আর এই লাভের টাকার ওপর 10 গুণ টাকা সেলামি ধার্য হয়েছে, অর্থাৎ 16 আনা মজার রেভিনিউ এবং জমিদারের মুনাফা বাদ দিয়ে লাভ থাকবে 500 টাকা। তা হোক, আচার্যের সঙ্গে পরামর্শ করে যে মতলব করেছেন বীরেশ্বর রায়, তাতে এই 500 টাকা লাভ আগামী বছরের মধ্যে 5,000-এ গিয়ে দাঁড়াবে। 20,500 টাকা আদায়ের ওপর টাকার সিকি বৃদ্ধি করলেই 5,000 টাকা আয় বাড়বে। 16খানা গ্রামে 4খানাতে হাট আছে এবং 6টা খেয়াঘাট আছে, তাতেও সমস্ত জুড়ে 500 থেকে 1,000 টাকা আয় বাড়বে। এইসব জমা মহিষাদল এস্টেট আদায় করতেন না, গোমস্তরাই কিছু কিছু নিয়ে বিলি ব্যবস্থা করত এবং তারাই আত্মসাৎ করত। এরপর আছে পতিতাবাদ, সেদিক দিয়ে কয়েকখানা তৌজিতে অনেক সম্ভাবনা আছে। এই কাজ রায়দের এস্টেটে অনেক হয়েছে এর আগে। গিরীন্দ্র আচার্য এতে খুব করিতকর্মা লোক। নদীর ধারের পতিত হলে নদীর ধার বরাবর বাঁধ টেনে দিয়ে এদেশি মজুর খেটে খাওয়া লোকেদের ডেকে 4 বছর বসাবে, 5 বছর পর খাজনা ধার্য হবে। তখন প্রথম 2 বছর আধা খাজনা লাগবে আর তারপর পুরো খাজনা দেবে। এদিক দিয়েও 10 বছরের মধ্যে আরও 7-8 হাজার টাকা আয় বাড়বে 16 মৌজায়। সুতরাং রায়বাড়ির আয় তখন 16 মৌজায় 10,000-এ দাঁড়াবে। আর এর মধ্যে সব কিছু বিনা বাধায় হবে না, বাধা পড়বে। গোপাল সিংহ আছে এবং প্রায় প্রত্যেক মৌজাতেই 2-1 করে ছোটোখাটো গোপাল আছে। সে সিংহ না হোক, নেগড়ে বা দুষ্টু শেয়ালও হতে পারে। আর তাছাড়াও আচার্য বললেন, গায়ে নতুন মানুষ দেখলেই 2-4টে কুকুর লাগে, ও তাদের 2 মুঠো মুড়ি 2টো পাঁঠা কাটলে 8টা টেংরি হয়, ছুঁড়ে দিলেই তারা পোষ মেনে যাবে। আর তখন আমরা যার ওপর লেলিয়ে দেবো তাদের ওপরেই লাগবে, তবে গোপালের সঙ্গে হবে। তা হোক, লাঠির পদ গোপালের, আমাদের পদ মামলার চরকি পাকের। 6 মাসের মধ্যেই 12-10 সদর হাঁটতে হলেই জিভ বেরিয়ে যাবে। সরকারি দপ্তরে ওর নামে দাগাও আছে। পাইক হাঙ্গামার সময় সে ছিল, ওই চুয়ারদের পেছনেও ছিলেন, সেসব থানাতে আছে। রায় এক মনে ভাবছিলেন, ভেবে বলেছিলেন, আমি আরেকটা পথের কথা ভাবছি। কিছু টাকা খরচ করতে হবে। মৌজায় মৌজায় এক একটা দেবস্থল আছে, সেগুলো জমিদারি সত্ত্বের অন্তর্গত। সেইখানে ঘরটা মেরামত করানো, কিছু সংস্কার, আর ফি গ্রামে সরকারি পুকুর যা আছে তার মধ্যে যেটি ভালো সেইটিকে ভালো করে কাটিয়ে দেওয়া। এতে লোকে খুশিও হবে, আর কীর্তিহাটে একটা বাংলা স্কুল, ওটার কথা বলতে গেলে এইসব কাজের মধ্যেই মনে পড়েনি, ওটাকে আমি করে ফেলতে চাই। দাঁড়াও বাবা, এই কাজটা হয়ে যাক, মা লক্ষ্মীর আসবার কথা, তিনি আগে ঘরে আসুন, ঢুকুন, তারপর মা সরস্বতীর পাঠন হবে। তা মনে যখন করেছো তা তখন হবে বৈকি। তুমি কীর্তিহাটের রায় এস্টেটের মালিক, তুমি যখন মনে করেছো তখন হতেই হবে। একটা কেন, ইচ্ছে করলে 5টাও হতে পারে। সেই তো আমাদের মনের খেদ বাবা বীরেশ্বর। তোমার এমন বিষয় বুদ্ধি, তুমি এমন ইংরেজি বলো, আর এই তোমার রাজপুত্রের মতো চেহারা, তুমি একটা ধাক্কাতেই সব কিছু ছেড়ে। এই বলে চুপ করে গেলেন। তারপর কথা খুঁজে নিয়ে বললেন, ব্রাহ্মণ বংশে জন্ম, জমিদার, লক্ষ লক্ষ টাকার মালিক, গান বাজনা বাইজি,
এইসব তোমার না করলে কে আর করবে? বলতে গেলে ওরা তো তোমাদের দয়াতেই বাঁচে, আর ওসব হলো গিয়ে শোভা, না হলে মানায়ও না। তারপর দুটো তিনটে বিয়ে এ তো সাধারণ লোকেরাই করে গো আজকাল। তা ওই যে বৌমা গেলেন, আর তুমি সব ছেড়ে বিবাগী হয়ে কলকাতায় এসে সব ছেড়ে চুড়ে, না না না, এ চলবে না বাবা। সফিয়া বিবি আছে, সে থাক, বাগান বাড়ি করো, সেখানেই রাখো। আর তুমি একটা বিয়ে করো, এত বড় বংশ, বংশধর তো চাই, ভাগ্নেতে সব পাবে, এটা মানে আমাদেরও ভালো লাগে না। রায় সজাগ হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ, এইবার ভেবেছি এমনভাবে আর হয় না, কাজকর্ম নিয়েই থাকবো। আপনি কাগজপত্র নিয়ে রাজা বাহাদুরের কাছে চলে যান, সব পাকা করে দলিলপত্র শেষ করে ফেলুন। এই বলে বাইরে এসে বারান্দায় দাঁড়িয়েছিলেন। ইচ্ছে হয়েছিল 1 মাসের ওপর হয়ে গেল গান বাজনা করেননি, আজ সফিকে ডেকে শেষ গান বাজনা করে ওকে বিদেয় দেবেন। সঙ্গে সঙ্গে ডেকেছিলেন, মহেন্দ্র। আগে মহেন্দ্র 24 ঘন্টায় হাজির থাকে কয়েক হাতের মধ্যেই। লোক পাঠিয়ে দে সফিয়ার ওখানে, বলবে আজ একবার আসতেই হবে। মনটা বড় চঞ্চল করে দিয়ে গেল আচার্য। অন্তরে পশুর ক্ষোভ জেগে উঠেছে। লোক গিয়ে ফিরে এসেছিল সফির সারেঙ্গিদারকে নিয়ে। সে সেলাম বাজিয়ে বলেছিল, বাউয়ের তবিয়ত এখনো পুরো ঠিক হয়নি হুজুর, মাফি ভেঙেছে সে। কি হচ্ছে তার? বহুদুলা আছে হুজুর। চিকিৎসা করাচ্ছে? হ্যাঁ, ওই ফকির সাহেব দাওয়াই দিচ্ছেন, और ঝাড়ফুঁক করেন, তাবিজ বি দিলেন। ফকির? ওই পালা বাবা? হ্যাঁ হুজুর। সে ওখানে আসে নাকি? হ্যাঁ হুজুর, আসে। কথাটা শুনে মনে বড় ভালো লেগেছিল বীরেশ্বরের। তারপর এই 5-6 দিন পর পর লোক পাঠালেন। সকলেই বললে বায়ুর সঙ্গে দেখা হয়নি। বারান্দায় ঝুঁকে তার মা বলেছে তার তবিয়ত ঠিক নেই। শেষ দিন মহাবীর সিংহ এসে তাই বললে, আর সঙ্গে সঙ্গে বললে, বাই সাহেবে গান বাজনা করছেন। কেমন যেন একটা খটকা লেগে গেল। মহাবীর সিংকে জেরা করে জিজ্ঞাসা করতে সে বলে ফেলেছিল, वहाँ का बाजरे में तो लोग बोल रहे हैं। कि क्या बोल रहा है? हैं? बोल रहा है कि ওই সাধু বাবা বাইকে গানা শেখাচ্ছেন। বাই তো ভালোই আছে। और কি? বলো। চুপ কাহে? বলো। हुजूर, वो लोग बोल रहा है कि वो साधु तो मुसलमान बन गया। मुसलमान बन गया? हाँ, वही खाता पीता है। अरे ना, वो लोग खाने पीने से कुछ हर्जा नहीं होता है बाबा। মহাবীর এবার নিজেই বললেন, नहीं हुजूर, वो लोग बोलता कि साधु फकीर भी नहीं है, छोड़ दिया। उस्ताद के माफिक पोशाक पहनता और बाई की निकाह करेगा। बाई की निकाह करेगा? हाँ, कोई बोलता शोफी बाई के साथ, कोई कोई बोलता नहीं, उनकी माई की साथ। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন বীরেশ্বর রায়। এও সম্ভব? তিনি মহাবীরকে বলেছিলেন, যাও ম্যানেজার বাবুকে ভেজো। ঘোষ আসতেই বলেছিলেন, সফিয়ার বাড়ি একবার তোমায় যেতে হবে। মহাবীর কি বলছে শুনে নাও, তদন্ত করে এসো আসল ব্যাপারটা কি, আর সঙ্গে লোক নিয়ে যাও। ধর্মের মধ্যে অধর্ম লুকিয়ে থাকে, ন্যায়ের মধ্যে অন্যায় আছে, পুণ্যের মধ্যে পাপের বাসা আছে, লক্ষ্মীর ছায়ার আড়ালে অলক্ষ্মী বাস করে। মানুষের মধ্যে অমানুষ, যার আসল রূপ পশুর। হবে না কেন?
মানুষ যে জন্তু। সুলতা হেসে বললে, তা বেশ তো বীরেশ্বর রায়ের কথা বলছিলে সুরেশ্বর, হঠাৎ দার্শনিকতা শুরু করলে কেন? সুরেশ্বর বললে, কথাগুলো বীরেশ্বর রায়েরই সুলতা, আমার নয়। তবে ওনার কথা সত্য, খাঁটি সত্য। তাই তোমার মনে হচ্ছে আমি দার্শনিকতা শুরু করেছি আমার জবানবন্দির সমর্থনে। তবে আর্টিস্ট আমার কাছে তো বাস্তব জগতে এর চেয়ে বড় সত্য আর নেই। কারণ লাইট আর শেডে এ দুটো পাশাপাশি না থাকলে কোনো ছবি প্রাণ পায় না, ছবি ছবিই থেকে যায়। তাই কথাগুলো মুখস্থ হয়ে আছে। বীরেশ্বর রায় বোধহয় কথাগুলো সেই দিন সেই মুহূর্তেই লিখেছিলেন। নায়েব ম্যানেজার ঘোষকে নিজে দেখে তদন্ত করতে পাঠিয়ে অস্থির হয়ে উঠেছিলেন রাগে এবং আক্রোশে। সাধুরা পাথরের দেবতা খাড়া করে মহান্ত হয়ে বসে। তাদের ভোগ রাজভোগ, বিলাস রাজার চেয়েও বেশি। তান্ত্রিকের ভৈরবী থাকে, কুলবধূকে স্বর্গের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। বৈষ্ণবদের সেবাদাসী থাকে। আমার জমিদারি থেকে এদের আমি চাবুক মেরে বের করব। আর ম্যানেজার ফিরে আসুক, তার কাছে আমি জানি সে কি বলে। তারপর আমি নিজে যাব এবং যদি সত্য হয় তবে ওই পাগল পিশাচকে আমি খুন করব। কিছু অবিশ্বাস নেই, এরা তান্ত্রিক। অনেকে বলে মরার মাংস খায়, সাধনার জন্য নরবলি দেয়। বামাচারীরা মেয়ে নিয়ে সাধনা করে। সাধনা না ছাই, কুৎসিত ব্যভিচার। সত্য হলে আমি খুন করব। সে পরিত্রাণ পেয়েছে আমার হাতের নাগালের বাইরে চলে গিয়ে, কিন্তু এ পরিত্রাণ পাবে না। না 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 না। নায়েব ঘোষ ফিরে এলো। তার গলা পাচ্ছি। এরপর সুলতা বীরেশ্বর রায়ের লেখা এলোমেলো ছিল। বোধহয় রাগে উন্মত্ত হয়ে উঠেছিলেন। লিখেছিলেন, লোকটা একটা কাওয়ার্ড, কথা বলতে পারছে না, মাথা চুলকোচ্ছে, ভয় যেন কেমন হয়ে গেছে। কেবলই বলছে তান্ত্রিকদের কাণ্ড, তান্ত্রিকদের কাণ্ড। আমি কিল মারলাম, ধমক দিলাম। আমার হাতের কিলের ঘায়ে তেপায়ার মাথাটা ভেঙে গেল। পিশাচ পশু। অ্যান্ড দ্যাট বিচ 20,000 টাকা, তারও বেশি, হিসেব নেই। 2 বছরে তার ছবির সামনে বসে তাকে আমি দেখিয়ে ভালোবেসেছিলাম। সুরেশ্বর বললে, আমি তার থেকে অনেক কষ্টে সবটা বুঝেছি। নায়েব এসে ঠিক বলতে পারেনি, তার সংকোচ হয়েছিল, হয়তো বা ভয় হয়েছিল যা দেখেছে তা বলতে। মাথা চুলকে বলেছিল, আজ্ঞে হুজুর, ওরা তান্ত্রিক সিদ্ধ পুরুষ, ওদের কাণ্ড তো, মানে মানে বোঝা কি করে বলবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।